হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। তো বাংলাদেশকে নিয়ে আলোচনা হবে আজকে। তো বাংলাদেশে অর্থনীতি মানে বাংলাদেশের যে একটা রাজনৈতিক যে উঠাপড়া লেগে পড়েছে, সেই সাথে, সাথে কিন্তু অর্থনীতিরও কিন্তু উঠাপড়া লেগে পড়েছে। কেন লেগে পড়েছে বলছি যে রাজনৈতিক একটা যে শান্তি রয়েছে, সেই শান্তিটা এখন বাংলাদেশে নেই। যে যখন পাচ্ছে যাকে ইচ্ছা তাকে মারছে। তার সাথে, সাথে কিন্তু আরেকটা জিনিস ঘটছে, সেটা হচ্ছে বেসিক্যালি অর্থনীতিরও কিন্তু যাচ্ছে তাই অবস্থা। কেন এই জিনিসটা বলছি? এই জিনিসটা বলার পিছনে বেশ কিছু কারণ আছে। আজকের কারণ জানার আগে কিন্তু আপনাদের একটা জিনিসই বলব যে আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কমেন্ট যা ইচ্ছা তাই করতে পারেন। কিছু পছন্দ না হলে গালাগালি করতে পারেন। চলুন আজকে দেখা যাক কি, কি করছি আমরা। সে যে জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ১ম এ যেই খবরটা উঠে আসছে বাংলাদেশ থেকে, সেটা হলো বাংলাদেশের মধ্যে যে বেসিক্যালি আমরা সকলেই জানি বাংলাদেশে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এই টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু খবর উঠে আসছে। খবর এটা উঠে আসছে যে বিভিন্ন কারখানার শ্রমিকরা কিন্তু পুরোপুরিভাবে স্ট্রাইকে চলে গিয়েছে এবং তারা কিন্তু আন্দোলন করছে। কেন আন্দোলন করছে? তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে টাকা দেওয়া হচ্ছে না। কারণ তাদের হচ্ছে টাকা ১ মাস আগে আটকে দেওয়া হচ্ছে। বলা হচ্ছিল যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ লেগেছে, সেজন্য গ্লোবাল যে মার্কেট রয়েছে সেই মার্কেট কিন্তু একদম মানে নিচে পড়ে গিয়েছে। একেবারে ঠাপ হয়ে গিয়েছে। এবং তার সাথে, সাথে যে জিনিসটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে কিন্তু কমজোর হয়েছে এবং ইন্ডিয়ার কাছে কিন্তু সব ডিল গুলো যাচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকটা যে কোম্পানি ছিল, প্রত্যেকটা যে কারখানা ছিল, সেই কারখানা থেকে কিন্তু মানে কর্মী ছাঁটাই হওয়া শুরু হয়ে যায়। কারণ এটা আমরা সকলে জানি, যেকোনো একটা জায়গার মধ্যে যখন কস্ট কাটিং করা হবে। যেকোনো কোম্পানি কস্ট কাটিং করতে গেলে সবার ১ম এ যেটা করে থাকে সেটা হচ্ছে সেখানকার যে জনগণ রয়েছে, কোম্পানিতে যেসব জনগণ কাজ করে থাকে তাদেরকে কিন্তু ধীরে, ধীরে ছাঁটাই করা হয়। এখন সেই ছাঁটাই ১ মাস আগে হয়ে গিয়েছে। তাদেরকে বলা হচ্ছিল যে তাদের যে বকেয়া বাকি ছিল, যে পাওনা টাকাটা যে বাকি ছিল সেটা কিন্তু এই মাসে দেওয়া হবে। ১ মাস ডিলে করা হয়েছিল। তো ১ মাস যেহেতু পূর্ণ হয়ে গেছে, সেখানে যখন চাওয়া হয় সেক্ষেত্রে তারা টাকা না পাওয়াতে কিন্তু পুরোপুরিভাবে আন্দোলনে নেমে পড়ছে এবং এই আন্দোলনের পিছু কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। এর কারণগুলোর মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু বর্তমানে অর্থনীতির সাথে, সাথে কিন্তু পুরোপুরি বাংলাদেশের যে বিজনেসটা রয়েছে পুরোপুরি কিন্তু ঠাপ হয়ে গেছে এবং সেখানে কিন্তু কোনো মানে বলা যাচ্ছে না কি ঘটবে না ঘটবে। আপনাদেরকে আগে খবরটা দেখিয়ে দিই, তারপরে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ওকে? দেখতে পারবেন যে আশুলিয়া বলে একটা জায়গা আছে। আমি জানি না আপনারা বাংলাদেশে যারা আছেন, বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু জানতে পারবেন যে ঢাকার আশেপাশে একটা অঞ্চল আছে, তার নাম হচ্ছে আশুলিয়া। ওকে? আশুলিয়া যে রয়েছে সেই আশুলিয়ার মধ্যে অনেকগুলো কাপড় উদ্যোগ রয়েছে। যেখানে হচ্ছে কাপড়ের বড়, বড় কোম্পানি রয়েছে। সেই কাপড় কোম্পানিগুলোর মধ্যে থেকে কিন্তু কিছু কোম্পানির মধ্যে কিন্তু এরকম হইচই পড়ে গিয়েছিল। সেখানে হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু সেখানকার যে কর্মীরা রয়েছে তারা কিন্তু আন্দোলন শুরু করে এবং আন্দোলনকে জঙ্গা পুরোপুরিভাবে ভায়োলেন্ট এর রূপ নেয়। ওকে? সে সময় কিন্তু পুলিশ আসে, আর্মি আসে এবং আর্মির সাথে যদি হাতাহাতিতে কিন্তু দেখা যায় যে ৪১ জন কিন্তু ইনজার্ড হয়েছে। একজন কিন্তু মৃত্যুও ঘটেছে একজনের। ওকে? মানে বুঝতে পারছেন তো? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কিন্তু এইসব ঘটনা ঘটছে। এই কারণে ঘটছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বেসিক্যালি আর্মি যে রয়েছে, আর্মিকে পুলিশের পাওয়ার দিয়েছে এবং ম্যাজিস্ট্রেটের পাওয়ারও কিন্তু পুরোপুরিভাবে আর্মির হাতে চলে গেছে। অর্থাৎ আর্মি কিন্তু খুব পাওয়ারফুল হচ্ছে। এবার যখনই আর্মি পাওয়ারফুল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণের যে অধিকার রয়েছে সেই অধিকার কিন্তু ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ জনগণ যে আন্দোলন করছে সেই আন্দোলনকে কিন্তু আটকানো হচ্ছে। যখন তখন যাকে তাকে কিন্তু ধরে নেওয়া, উঠে নেওয়া হচ্ছে কিন্তু। ওকে? এসব জিনিস লক্ষ্য করতে পারছিলাম। এই দেখুন, দেখতে পারবেন যে ঢাকা কোথায় রয়েছে? আপনারা ম্যাপের মধ্যে দেখতে পারবেন। এই ঢাকার চারপাশে কিছু অঞ্চল রয়েছে, যে আশুলিয়া বলে একটা অঞ্চল রয়েছে। এই ঢাকার চারপাশে বড়, বড় ইন্ডাস্ট্রি রয়েছে। যেমন আমাদের দেশের মধ্যে রাজধানী দিল্লি, বাংলাদেশেরও কিন্তু রাজধানী হচ্ছে ঢাকা। সুতরাং কোন দেশের রাজধানীর চারপাশে কিন্তু অর্থনৈতিক লেনদেন সবচেয়ে বেশি হয়ে থাকে। সুতরাং ঢাকার চারপাশে কিন্তু পুরোপুরিভাবে কাপড় উদ্যোগ যে রয়েছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু ফুলে ফেঁপে উঠেছিল। সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে অনেক প্রায় ২-৩ হাজারের কাছাকাছি কিন্তু সেখানে হচ্ছে কোম্পানি স্থাপন হয়েছিল পুরো বাংলাদেশের মধ্যে। তার থেকে কিন্তু ৭ থেকে ৮০০ কিন্তু কোম্পানির মধ্যে এখন দেখা যাচ্ছে যে ৭০০ থেকে ৮০০ কিংবা ১০০০ এর কাছাকাছি। ওকে? কোম্পানিগুলোতে কি হচ্ছে, এইরকম সৃষ্টি হয়ে গেছে অরাজকতা। যেখানে হচ্ছে কর্মীদের কি করা দেওয়া হচ্ছে না, সেলারি দেওয়া হচ্ছে না। পুরো বাংলাদেশে ৩০০০ টার কাছাকাছি বড়, বড় কোম্পানি রয়েছে। তার মধ্যে থেকে ১০০০ টা কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, মানে ৩ ভাগের ১ ভাগ কিন্তু বন্ধ হওয়ার দিকে। ওকে? কেন বন্ধ হচ্ছে সেইসব জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই বাংলাদেশের কাপড় উদ্যোগের অবস্থানটা কোথায় রয়েছে। দেখুন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের মধ্যে ৩য় সবচেয়ে বড় কিন্তু এক্সপোর্ট। ওকে? টেক্সটাইল ইন্ডাস্ট্রির। ওকে? সবচেয়ে ১ম এ কে রয়েছে? ১ম এ রয়েছে চায়না, 2nd এ রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ওকে? ৩rd নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ কি করে? $৩৮.৪ বিলিয়ন ডলারের কিন্তু গার্মেন্ট প্রতি বছর বিক্রি করে থাকে। লাস্ট ২০২৩ এ কিন্তু তারা পাঠিয়েছে $৩৮.৪ বিলিয়ন ডলার। কোন, কোন সময় এটা ৪২ দশমিক সামথিং কিছু বিলিয়ন ডলারেও কিন্তু চলে যায়। মানে পুরোপুরিভাবে একটা এক্সপোর্ট এ কিন্তু বড়সড় মানে ভাগ কিন্তু বাংলাদেশ কিন্তু এটা পাঠিয়ে থাকে। ওকে? এজন্য বলা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি একবার বন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অর্থনীতিও বন্ধ হয়ে যাবে। আর এই বাংলাদেশের অর্থনীতি বন্ধ হওয়ার সাথে, সাথে কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলো তাদের যে কর্মী রয়েছে তাদেরকে জানিয়ে দিয়েছে যে রাশিয়া ইউক্রেন ওয়ার হয়ে গেছে। সেখানে হচ্ছে গোটা মার্কেট কিন্তু ডাউন এ রয়েছে। এছাড়াও রিসেশন আসছে পুরোপুরিভাবে আমেরিকাতে। আমেরিকাতে যেহেতু নেক্সট কয়েক মাসের মধ্যে কিন্তু ইলেকশন শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে সেখানকার মার্কেট কিন্তু নিচের দিকে যাচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বড়, বড় কোম্পানিগুলো এইসব যে বাংলাদেশের কোম্পানি রয়েছে তাদেরকে কোন ডিল দিচ্ছে না। এছাড়া বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক মানে রাজনৈতিক কার্যকলাপ ঘটছে, সেখানে দাঁড়িয়ে একটা স্টেবল গভর্নমেন্ট নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে যেকোনো ইনভেস্টর কিন্তু ইনভেস্টমেন্ট করতে ভয় পাচ্ছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সব ইনভেস্টমেন্ট এখন বর্তমানে ভারতে আসছে। এটাও কিন্তু জানতে হবে।
ওকে, মেইন বড়, বড় যে কোম্পানিগুলোর মধ্যে ঘোটালা হচ্ছিল সেটা হচ্ছে আরএনআর ফ্যাশন বলে কোনো কোম্পানি আছে, আরএনআর ফ্যাশন লিমিটেড, বাট গার্মেন্টস লিমিটেড, বাটস ফ্রেডেক্স লিমিটেড রয়েছে, বাটস এ টু জেড লিমিটেড রয়েছে। এইসব কোম্পানিগুলোর মধ্যে কিন্তু হচ্ছিল। মিরপুরের কাছাকাছি কিছু অঞ্চলের মধ্যে কিন্তু এরকম দেখা গিয়েছে। এবং যখন এই যে ঢাকার আশেপাশের অঞ্চলগুলোর মধ্যে যখন পুরোপুরিভাবে কিন্তু আন্দোলন যখন শুরু হয়, সেক্ষেত্রে দেখা যায় সেখানে একটা মানে হাতাপাই শুরু হয়ে যায়। এখানে কিন্তু ভায়োলেন্ট এর সৃষ্টি হয়। এরপরে দেখা যায় ৩১ টা কোম্পানি রয়েছে আশুলিয়ার চারপাশে। এরা যখন আন্দোলন শুরু করে, এরপরে দেখা যায় যে বাইরের যে অঞ্চল চারপাশে যে আরো বড়, বড় কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোর থেকে কিন্তু শ্রমিকরা এসে আন্দোলনে যোগ দেয়, এবং আন্দোলনে যোগ দেওয়ার ফলে আন্দোলনটা যেহেতু বৃহৎ হয়ে যায়, সেখানে কিন্তু আর্মি এবং পুলিশ কিন্তু ইন্টারফেয়ার করে। এবার আর্মি এবং পুলিশ ইন্টারফেয়ার করার ফলে কিন্তু সেখানে হাতাহাতি সৃষ্টি হয় এবং ৪১ জনের কাছাকাছি ইনজার্ড হয়। একজনকে মেরে ফেলা হয়। মানে একটা আন্দোলনটা সাধারণ, মানে যে আন্দোলন করছে, কে আন্দোলন করছিল? সাধারণ জনগণ আন্দোলন করছিল। এমন তো নয় যে তারা মানে বড়, বড় মানে বিজনেসম্যান তারা আন্দোলন করছে। তারা একদম সাধারণ খেটে খাওয়া মানুষ যারা পুরোপুরিভাবে কি পাচ্ছিল না। একটা মানে ন্যূনতম অর্থ পাচ্ছিল না। যেই অর্থ দ্বারা তারা হচ্ছে মানে খেতে পারে তার বাড়িঘর। কারণ বাংলাদেশের অবস্থা ওরকমই। মানে দিন আনা দিন খাওয়া মানুষের মতো। আমাদের দেশে যেমন গরিব সম্প্রদায়ের লোক যেরকম কাজ করে থাকে, বাংলাদেশেও সেম কাজ করে থাকে। তারা দিন আনে দিন খায়। তাদের হাজিরা সিস্টেম রয়েছে, বেতন সিস্টেম রয়েছে বড়, বড় টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে। তো সুতরাং তারা নিজের টাকা চাচ্ছিল যা ১ মাস ধরে পাচ্ছে না। ১ মাস ধরে কোন একটা ফ্যামিলি যদি টাকা না পায়, সেক্ষেত্রে তার ফ্যামিলির অবস্থা কি হবে? সেটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারি। সুতরাং তারা মানে শুধু আন্দোলন করছে। কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, সে কিন্তু পুরোপুরিভাবে এটাকে কিন্তু একটা মানে মানে কঠোরভাবে আটকানোর চেষ্টা করে। এখানে আর্মি এবং পুলিশের মধ্যে মানে পুরোপুরি মানে একটা ঝাড়াপ হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় যে ওখানে একজন মারাও গিয়েছে। ওকে? এটার জন্য আমরা খুবই দুঃখিত। এরকম হওয়া উচিত না গরিব মানুষের সাথে। ওকে? তো 10:30 নাগাদ এরকম আন্দোলন-টান্দোলন শুরু হয়। সবকিছু ঠিক আছে। এখন মেইন আন্দোলনটা যে রয়েছে, এখন যে আন্দোলনটা হচ্ছে, এরকম আন্দোলন ১ বছর আগের থেকে শুরু হয়েছে। ১ বছর আগের থেকে কিন্তু এইসব ঘটনা ঘটছে যখন শেখ হাসিনা ছিল। শেখ হাসিনার সময় বলা হচ্ছিল যে এই যে এই বর্তমানে বাংলাদেশের মধ্যে দেখা যাচ্ছে যে মুদ্রাস্ফীতি খুব বেশি। সেখানে ৳৭০ ৳৮০ কিলো আলু কিনতে লাগছে। ৳১৫০-৳২০০ করে টমেটো, পেঁয়াজ, মূলা এইসব জিনিস কিনতে লাগছে। লঙ্কা তো মানে আগেভাগে পার হয়ে গিয়েছে। মাছের তো কোনো গল্পই নেই। ইলিশ মাছ তো ধরাই যাচ্ছে না। তো সুতরাং দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে কিন্তু অর্থনৈতিক দিক থেকে কিন্তু রিসেশন যেটা রয়েছে বেসিক্যালি আসার মধ্যে রয়েছে। কারণ মুদ্রাস্ফীতি সেই দেশের মধ্যে কিন্তু খুব উঁচুতে রয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে সাধারণ যে লোকগুলো ছিল, যে সাধারণ লোকগুলো কয় টাকা কাজে পেত? বলা হতো যে তারা বেসিক্যালি ৳৮,০০০-৯,০০০ কাছাকাছি কাজ পেত। এখন বলা হচ্ছিল যে তাদের বেতন যাতে ৩ গুণ বাড়ানো হয়। ৮,০০০ থেকে ২৩,০০০ এর কাছাকাছি বা ২৪,০০০ এর কাছাকাছি বাড়ানো হয়। ৩ গুণ কিন্তু কোন কোম্পানি কিন্তু বাড়াতে পারবে না। এবার যে ৩ গুণ যেহেতু বাড়াতে পারেনি, এক্ষেত্রে অনেকজন কাজ ছেড়ে দিয়েছে এবং কোম্পানিগুলো কিন্তু পুরোপুরিভাবে ঘাটাতে চলছিল। এরপর দেখা যাচ্ছিল যে বিদেশ থেকে যেসব কিন্তু অর্ডার আসছিল, সেই অর্ডার গুলো কিন্তু সময় মতো পার করতে পারছিল না বাংলাদেশ। এরপরে দেখা যায় যে বাংলাদেশের যে বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, কোম্পানিগুলো অর্ডার পূর্ণ না করায় সে বিদেশি কোম্পানিগুলো এখন দেখা যাচ্ছে যে অরাজনৈতিকতা একটা শুরু হয়ে গেছে। পুরো রাজনৈতিক মানে মারামারি শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে বিদেশি কোম্পানিগুলো আরো ভরসা পাচ্ছিল না বাংলাদেশের উপর। কারণ বাংলাদেশের চিপ লেবার। ৮,৫০০ আমাদের এখানে সিকিউরিটি গার্ডেরও বেতন নেই। ওকে? আমরা যে জায়গাটায় থাকি সেখানে কিন্তু সিকিউরিটি গার্ডের বেতনও কিন্তু ১২,০০০-১৫,০০০। সেখানে গার্মেন্ট ফ্যাক্টরি গুলোতে ৮,৫০০ কিন্তু কাজ করতে হচ্ছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছিল যে পুরোপুরিভাবে কিন্তু একটা খেলা সৃষ্টি হয়ে গেছিল এবং সেই খেলাতে কিন্তু বিদেশি কোম্পানিগুলো এখন বাংলাদেশে আর যেতে ইন্টারেস্টেড হচ্ছে না। তারা কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিয়াতে ইন্টারেস্টেড দেখাচ্ছে। কেন দেখাচ্ছে সে নিয়েও আলোচনা করব। বেশি দূর যেতে হবে না। পুরোপুরিভাবে জিনিসগুলো দেখা যাচ্ছে যে পলিটিক্যাল টার্মিনোলজি থেকে শুরু করে সবকিছু কিন্তু বাংলাদেশে এখন ধীরে, ধীরে শেষ হচ্ছে। এবার আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে আসি। ইন্ডিয়াতে এতে লাভ কিভাবে হচ্ছে? ইন্ডিয়াতে পুরোপুরিভাবে ইউপিতে বলা হচ্ছিল, আমরা এ নিয়ে আগেও আলোচনা করেছি। ওকে, ইউপিতে বলা হচ্ছে যে ৳১০,০০০ কোটি টাকার কিন্তু ইনভেস্টমেন্ট আসার কথা। সেটা জারা হোক, প্রাডা হোক, গুচি হোক, বেশ বড়, বড় যে কোম্পানিগুলো রয়েছে, বাফেলো রয়েছে, অ্যাডিদাস রয়েছে, নাইকি রয়েছে, এইসব বড়, বড় কোম্পানিগুলো রয়েছে, যে এরকম বড়, বড় কোম্পানিগুলো কিন্তু এখন ইন্ডিয়াতে দেখার চান্স খুঁজছে। ওকে, ইন্ডিয়াতে জায়গা খুঁজছে। ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে, সেটা হচ্ছে বেসিক্যালি সবচেয়ে বড় স্টেটের মধ্যে পড়ে রাজস্থান, ইউপি এগুলা জায়গা। রাজস্থান যেহেতু গরম জায়গা এবং ইউপি যেহেতু ভদ্র জায়গা এবং ওকে, মানে অর্থনৈতিক দিক থেকে মানে একটা স্টেবল জায়গা। ওখানে জমি বেশি আছে, চিপ লেবার পায়। কারণ ইউপির মধ্যে কিন্তু একটা মানে আনএমপ্লয়মেন্ট বেশি রয়েছে। সুতরাং সেখানে যদি বড়, বড় কোম্পানি স্থাপন হয়, সেক্ষেত্রে সেখানকার লোক কিন্তু এমপ্লয়মেন্ট পাবে। ওকে? এছাড়াও সবচেয়ে বড় কথা বলছি সেটা হচ্ছে তামিলনাড়ুর ক্ষেত্রে। তামিলনাড়ুর মধ্যে একটা গ্রাম রয়েছে, ছোট্ট গ্রামও বলব না, ছোট শহর রয়েছে, স্মল টাউন রয়েছে। তার নাম হচ্ছে তিরুপুর। তিরুপুরের মধ্যে একটা আলাদাই রকমের জিনিস দেখা গেছে। তিরুপুরেতে গত ২ সপ্তাহ তো মাত্র ২ সপ্তাহে ১৪ দিনের মাথায় কিন্তু ৳৪৫০ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে এবং ৳৪৫০ কোটি টাকার কিন্তু পুরোপুরিভাবে অর্ডার এসেছে। কোথা থেকে এসেছে? বেসিক্যালি এসেছে জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড এইসব জায়গাগুলো যে রয়েছে। এখানে ফাস্ট ফ্যাশন চলে। ফাস্ট ফ্যাশন বুঝতে পারছেন? যেগুলা যারা সোশ্যাল মিডিয়া মডেলিং যারা করে, যে একটা পোশাক একবারই পরে, দ্বিতীয়বার পরে না। মানে পোশাক চেঞ্জ করতে লাগে। দ্রুত কিন্তু পোশাক চেঞ্জ করতে থাকে। একে বলা হয় ফাস্ট ফ্যাশন। এই ফাস্ট ফ্যাশন যেহেতু বিদেশের দেশগুলোর মধ্যে চলে থাকে, তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ বেশি, দেখতেও সুন্দর হয়। তারা হচ্ছে তাই জন্য সোশ্যাল মিডিয়ায় তারা অ্যাক্টিভ বেশি। তাদের ফ্যান ফলোইং বেশি। সুতরাং তারা ফাস্ট ফ্যাশন এর সাথে যুক্ত। এসব কোম্পানির জন্য হচ্ছে বিদেশের মার্কেটে কিন্তু পুরোপুরিভাবে জামাকাপড়ের যে কিন্তু একটা কিন্তু ডিমান্ড রয়েছে। সেই জন্য এইসব কোম্পানিগুলো পুরোপুরিভাবে বাংলাদেশের মতো দেশের কাছে মানে নিজের জিনিসপত্র তৈরি করে। কারণ বাংলাদেশের মধ্যে চিপ লেবার রয়েছে। এবার তারা কি করছে? তারা ইন্ডিয়াতে আসার চেষ্টা করছে এবং ইন্ডিয়া থেকে কিন্তু পুরোপুরিভাবে জিনিস নিয়ে যাওয়ার চেষ্টা করে রয়েছে। ওকে? তো সবকিছু ঠিক রয়েছে, সবকিছু ঠিকই যাচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ইউপিতে
সবচেয়ে বড় কনট্যাক্ট যেটা এসেছে সেটা হচ্ছে জারার এসেছে। জারা বলে একটা কোম্পানি রয়েছে আপনারা সকলেই জানেন। জারা একটা বৃহৎ কোম্পানি তারা পুরোপুরিভাবে আগে বাংলাদেশের সাথে কিন্তু ডিল করতো। এখন বাংলাদেশে তারা ডিল করছে না। এছাড়া রেমন্ডস রয়েছে। রেমন্ডস কি করছে পুরোপুরিভাবে ইন্ডিয়াতে আসি। রেমন্ডস নিজেও বলে দিয়েছে যে ইন্ডিয়াতে আসলে আমাদের লেবার চার্জ একটু বেশি পেতে পারে লাগতে পারে। কিন্তু আমরা কি করব ইন্ডিয়াতে কিন্তু নিজের প্ল্যান্ট স্থাপন করব। কারণ আমরা বাংলাদেশে যে অরাজনৈতিকতা চলছে সেখানে আমরা মানে পুরোপুরিভাবে থাকতে পারছি না। এছাড়াও যে তাদের দেশের মধ্যে যে একটা অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট চলছে, যেকোনো সময় তাদের বড়, বড় ফ্যাক্টরি গুলোতে হামলা হতে পারে। কারণ আমরা দেখতে পেরেছি যে সেখানে যে কট্টরপন্থী জামাতিবাদী সেইসব যে নেতাগুলো রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে অ্যান্টি ইন্ডিয়ার প্রতি কিন্তু মানে সোচ্চার হয়ে উঠেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কারণ বাংলাদেশের মধ্যে তাদের যে জিডিপি রয়েছে, জিডিপির মধ্যে 11% মানে 10% এর উপরে কিন্তু কন্ট্রিবিউশন কার রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি। অর্থাৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রি যদি সরে যায় সেক্ষেত্রে তাদের যে 10% ইকোনমি রয়েছে, জিডিপি রয়েছে সেই জিডিপির উপর কিন্তু অ্যাটাক করবে। তার চেয়েও বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে ফরেক্স রিজার্ভ এর উপর। কারণ ফরেক্স রিজার্ভ আমরা ফরেক্স রিজার্ভ কিভাবে পাই? যখন আমাদের দেশ থেকে কোন জিনিস বিদেশে বিক্রি করি সেক্ষেত্রে আমরা ডলার পেমেন্ট নিই। ডলার পেমেন্ট নিলে আমাদের মুদ্রাকোষে ডলার বৃদ্ধি পায় এবং সেই ডলার দিয়ে আমরা ভবিষ্যতে তেল থেকে শুরু করে অন্যান্য জিনিস কিন্তু কিনে থাকি। এবার যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ যত পরিমাণ জিনিস কিন্তু বিদেশের মার্কেটে বিক্রি করতো তার মধ্যে 80% জিনিসই কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এবার যেহেতু টেক্সটাইল ইন্ডাস্ট্রি যেহেতু মানে ধাপ হয়েছে মানে ওরা পুরোপুরিভাবে নিচের দিকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে ফরেক্স রিজার্ভের উপর কিন্তু এই জিনিসটা পড়বে। এর জন্য আপনি লক্ষ্য করবেন যে আদানি যে পুরোপুরিভাবে যে বাংলাদেশের ভিতরে যে বিদ্যুৎ সাপ্লাই করতো সেক্ষেত্রে তাকে $800 মিলিয়ন দেওয়ার কথা ছিল। শুধুমাত্র $150 মিলিয়ন দিতে পেরেছে। কারণ তারা বলছে তাদের কাছে ফরেক্স রিজার্ভ নেই। ফরেক্স রিজার্ভ কবে থাকবে? যখন দেশের থেকে জিনিস বাইরে বিদেশে বিক্রি হবে সেক্ষেত্রে কিন্তু ফরেক্স রিজার্ভ পাওয়া যাবে না কিন্তু ফরেক্স রিজার্ভ পাওয়া যাবে না। সুতরাং এই জিনিসটা কিন্তু পুরোপুরিভাবে আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা হলো যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বাংলাদেশের মধ্যে অতটা ডিমান্ড নেই। ডিমান্ড রয়েছে বিদেশের মার্কেটে। এজন্য বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে আসার চেষ্টা করে। নিজের দেশে জিনিস তৈরি করে নিজের দেশে কিন্তু সেটা সাপ্লাই করলে বিক্রি হবে না। এজন্য কোম্পানিগুলো যে রয়েছে এইজন্য কোম্পানিগুলো কিন্তু পুরোপুরিভাবে মানে এখন আর্থিক ক্ষতির দিকে চলছে। কারণ যদি কোন একটা কোম্পানি দে জিনিস তৈরি করে নিজের দেশে বিক্রি করে কারণ বাংলাদেশের মধ্যে সেটার ডিমান্ড নেই। ওকে? যেসব কাপড় তৈরি হয় সেগুলো কিন্তু বাংলাদেশের ডিমান্ড নেই। সেগুলার ডিমান্ড রয়েছে বিদেশের মার্কেটে। এবার বিদেশীরা যদি কিনা বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কোম্পানি কিন্তু বন্ধের দিকে। তো এই জিনিস নিয়ে আজকে কথা বলার ছিল কিন্তু বাংলাদেশে পুরোপুরিভাবে যে খেলা শুরু হয়েছে সেই খেলা কতদূর যাবে আমরা এখনো জানি না। কিন্তু এখনো সময় আছে বাংলাদেশের কি করা উচিত? ইন্ডিয়ার সাথে হাত মেলানো উচিত, কথাবার্তা বলা উচিত। শেখ হাসিনার সময় যেই আমরা সুবিধার সুযোগগুলো আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের লোকজন পাচ্ছিল, সেগুলো কিন্তু এখন আর পাচ্ছে না বাংলাদেশের লোক। বলা হচ্ছিল যে শেখ হাসিনার সময় লোকজন কথাবার্তা বলতে পারত না, বাক স্বাধীনতা ছিল না। এখন আমরা দেখছি বাক স্বাধীনতা তো বাংলাদেশে এখনো নেই। কেউ কোনো কথা বলতে পারবে পুরোপুরিভাবে একটা জামাতি লোকের মানে প্রবেশ ঘটে গিয়েছে। ভবিষ্যতে কি ঘটবে কি না ঘটবে সেটা আমরা এখনো বলতে পারছি না। সেটা তাদের দেশের ব্যাপার আমরা বলব না। কিন্তু বাংলাদেশের খবর নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে? তো দেখা যাবে যাদের মানে রিশতেদার বা রিলেটিভস রা বাংলাদেশে রয়েছে তাদেরকেও এই জিনিসটা পাঠাবেন। ভবিষ্যতে কি হয় না হয় সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। আপনারা আমাদের লক্ষ্য রাখবেন। কারণ আপনারা চান যদি আমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তো আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সুখী থাকবেন, ভালো থাকবেন। এবং আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই।